নরসিংদী সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের ইতিমধ্যে একটা ক্লাস আমি অলরেডি নিয়েছি। দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি বাজারজাতকরণ কার্যাবলীর প্রথম ক্লাসে বাজারজাতকরণ কার্যাবলী সম্পর্কিত সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্যায়ের এই চ্যাপ্টারেরই বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ক্রয়। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে বাজারজাতকরণ কার্যাবলীর অন্যতম প্রধান ও প্রথম কাজ হচ্ছে কি ক্রয়। প্রয়োজনের উপর ভিত্তি করেই মানুষ পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। আমরা ইতিমধ্যে কিছু জিনিস তোমাকে ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে কি যে প্রয়োজন, অভাব, চাহিদা, এই বিষয়গুলো ইকোনমিক্সের ভাষায় আমরা একদিন ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রয়োজনটা কি, অভাব কি, চাহিদা কি। আচ্ছা, প্রয়োজন হচ্ছে কি আমরা জানি যে বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন। ঠিক আছে, ঘর বাড়ির প্রয়োজন, খাবারের প্রয়োজন, কাপড় চোপড় প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, শিক্ষা প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। এখন এই প্রয়োজন এর মধ্য থেকে আমরা অভাব কোনটাকে বলবো? এখন ধরো আমরা এখন সবকিছু প্রয়োজন। একটা বিদ্যালয় পরিচালনা করতে গেলে আমাকে কি কি প্রয়োজন? একটা বিল্ডিং লাগবে, তারপরে বিল্ডিং এর অন্যান্য আসবাবপত্র লাগবে, বেঞ্চ লাগবে, মার্কার লাগবে, বোর্ড লাগবে, আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, টিচার্স লাগবে, শিক্ষক মন্ডলী লাগবে, অফিস লাগবে, বিভিন্ন কিছু লাগবে। এখন ধরে সবকিছু করছে, একটার পর একটাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এখন আমরা অভাবটা কখন হবে? যে সবকিছু প্রয়োজন। আমি একটা ক্লাস পরিচালনা করতে গেলে আমার ক্লাসের বেঞ্চ প্রয়োজন, স্টুডেন্ট প্রয়োজন, টিচার প্রয়োজন, বোর্ড প্রয়োজন, মার্কার প্রয়োজন। কারণ মোটামুটি ধরনের সবকিছু আছে, মেটানো হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার একটা মার্কার নেই। ক্লাস নিতে হলে মার্কার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে নাই। মানে এটা কি আছে? অভাব। প্রয়োজনটা যখন একটা নির্দিষ্ট হয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে কি অভাব। যে ঠিক এই জিনিসটা এই মুহূর্তে নাই, এটার জন্য আমরা কি করতে বাকি কাজগুলো করতে পারছি না, এটাকে বলা হচ্ছে কি অভাব। আর অভাবটা যখন কি চাহিদা পরিণত হয় কখন? যখন মানুষের প্রয়োজন আছে, অভাব পরিণত হয়েছে, মানুষের কাছে টাকা আছে, কেনার মতো সামর্থ্য আছে, এটা বাজারেও আছে, টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে, সেটা টাকা খরচ করে কেনার জন্য মন মানসিকতা আছে, তখন সেটা কি হবে? চাহিদায় পরিণত হবে। ওকে, আমরা আজকে ওদিকে বেশি যাব না। আমরা বলছি কি প্রয়োজন অনুযায়ী মানুষ কি করে থেকে ক্রয় করে থাকে। এখন এক একজন মানুষের প্রয়োজনটা এক এক রকম। একটা স্কুল পরিচালনা করতে গেলে মানুষের যে ধরনের যন্ত্রপাতি, যে ধরনের জিনিসপত্রের প্রয়োজন, কারখানা পরিচালনা করতে গেলে মানুষের নিশ্চয়ই ওই ধরনের যন্ত্রপাতির প্রয়োজন, জিনিসপত্রের প্রয়োজন নাই। আবার কারখানার জন্য যে ধরনের জিনিসপত্র প্রয়োজন, একটা অফিস পরিচালনার জন্য নিশ্চয়ই একই ধরনের যন্ত্রপাতি বা আসবাবপত্রের প্রয়োজন নেই। তাহলে যার যেটা প্রয়োজন সে ওই ধরনের পণ্য সামগ্রী কি করে থাকবে? ক্রয় করে থাকে। অর্থাৎ মানুষ তার প্রয়োজন অনুসারে ক্রয় করে থাকে। এখন ক্রয় বলতে আমরা কি বুঝাই অলরেডি আমরা বলেছিলাম, তারপর আবার বলি যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদনকারী নিকট থেকে বা এক ব্যক্তির নিকট থেকে অন্য আরেকজনের ব্যক্তির নিকট মালিকানা হস্তান্তর করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে কি ক্রয়। আচ্ছা, এবার আসি যে ক্রয়টা কি কি কারণে মানুষ ক্রয় করে থাকে। ক্রয় সাধারণত দুটি উদ্দেশ্যে হয়ে থাকে।
সাধারণত দুটি উদ্দেশ্য থাকে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে কি, যারা শিল্প মালিক কিংবা ব্যবসায়ী তারা কি করে থাকেন, ক্রয় করে থাকেন এটাকে ব্যবহার করে পুনঃ উৎপাদনের উদ্দেশ্য অথবা পুনঃ বিক্রয়ের উদ্দেশ্য। তাহলে প্রথম উদ্দেশ্য কি বললাম, যে ক্রয়ের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে কি, যে পুনর্বিক্রয় অথবা এটা ব্যবহার করে অন্য কোনো পণ্য সামগ্রী উৎপাদন কাজে ব্যবহার করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি ব্যক্তিগত উদ্দেশ্যে, সেটা কি ভোগের উদ্দেশ্যে, অর্থাৎ পণ্য সামগ্রী ভোগের উদ্দেশ্যে ক্রয় করা। তাহলে ক্রয় করে থাকে দুইটা উদ্দেশ্যে, একটা হচ্ছে কি শিল্প ব্যবসায়ী যারা পুনর্বিক্রয় একজনের কাছ থেকে ক্রয় করে আরেকজনের নিকট বিক্রয় করবে, অথবা যে আবার একজনের কাছ থেকে ক্রয় করে কাঁচামাল কিংবা অন্য সামগ্রী ক্রয় করে সেটাকে কারখানায় ব্যবহার করে নতুন পণ্য উৎপাদন করে সেটাকে আবার বিক্রি করা। আরেকটা হচ্ছে কি ব্যক্তিগত উদ্দেশ্য, যেমন আমি একটা জিনিস কিনলাম, আমি কাপড় কিনলাম, এটা নিশ্চয়ই আমি কি বিক্রয়ের জন্য ক্রয় করে নেই, নিজের ব্যবহারের জন্য করেছি, নিজের বাসায় ব্যবহারের জন্য, নিজের শরীরে ব্যবহার করার জন্য যে সমস্ত ক্রয় করেছি সেটা নিজের জন্য ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয় বলা হয় এটাকে। আর একটা হচ্ছে যারা নাকি ধরা প্রাণ কোম্পানি, তারা আম কিনে আর বিভিন্ন কাঁচামাল করে দেয়, তারা কেন কিনে, তারা আম কিনে হচ্ছে কি মেশিনে ঢুকে সেটা জুস তৈরি করার জন্য, আর আমরা আম কিনি কিসের জন্য, বাজার থেকে কিনে কেটে কুটে খাওয়ার জন্য। তাহলে দুই ক্রয়, কিন্তু দুইটা ক্রয়ের উদ্দেশ্য কি দুই রকম। ওকে, আচ্ছা, তাহলে এতক্ষণ আলোচনার মধ্য থেকে আমরা যে বিষয়গুলোকে একসাথে বলতে পারি সেটা হচ্ছে কি, যে ক্রয় সম্পর্কিত আমরা যে কথাগুলো এক বাক্যে বলতে পারি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে কি ক্রয় হলো পণ্য বা সেবার বিনিময় কার্য। প্রথম কথা হচ্ছে কি ক্রয় সম্পর্কিত, ক্রয় হলো কি পণ্য বা সেবার এটা কি বিনিময় কার্য। তারপর হচ্ছে এর মাধ্যমে, অর্থাৎ ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। ক্রয়ের মাধ্যমে কি হয়, পণ্যের মালিকানাটা হস্তান্তরিত হয়। তারপরে হচ্ছে কি যে ক্রয়ের মাধ্যমে ক্রেতার চাহিদা পূরণ হয়, অর্থাৎ আমার যে এখন একটা মার্কার প্রয়োজন ছিল সেটা আমি কি করতে পারছি, যে যদি যখন আমি ক্রয় করি অর্থাৎ টাকা দেব, আমাকে মার্কার দেবে, তারপরে আমি ক্লাস করতে পারবো। অর্থাৎ ক্রয়ের মাধ্যমে আমার কি করতে পারি, চাহিদা পূরণ করতে পারি বা পারবো। আর সর্বশেষ যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, যে শিল্পের ব্যবহারকারীগণ পুনর্ব্যবহারের জন্য পণ্য সামগ্রী কি করে থাকে, ক্রয় করে থাকে। তো আমরা ক্রয় সম্পর্কিত প্রাথমিকভাবে যে মোটামুটি এই কথাগুলো আমরা সংজ্ঞায়িত করতে পারি, যে এই যে বিষয়গুলো আমরা বললাম ক্রয় সম্পর্কিত, এই কথাগুলো তোমরা একটু ভালো করে পড়বে। ওকে, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি তার আগে একটু বলে নিই যে ক্রয়ের গুরুত্ব। ক্রয়ের গুরুত্ব সম্পর্কিত যে টপিকটা আছে সেটা খুব বেশি কঠিন না, তোমরা বাসায় একটু করে দেখে নিবা। আমি একটু হেডিং গুলো তোমাদেরকে বলে দিচ্ছি, কি কি গুরুত্ব, কি কি কারণে আমরা ক্রয়ের গুরুত্বটা বেশি। মানসম্মত পণ্য উৎপাদন, মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে তোমাকে কি করতে, ক্রয়ের গুরুত্বটা অনেক বেশি। কারণ হচ্ছে কি, যে আমি যদি মানসম্মত পণ্য উৎপাদন করতে চাই, আমাকে অবশ্যই মানসম্পন্ন কাঁচামাল ক্রয় করতে হবে। আমি যদি কাঁচামাল আমি মানসম্মত না ক্রয় করে থাকি, ভালো পণ্য কাঁচামাল সংগ্রহ করে না থাকি, তাহলে আমি নিশ্চয়ই মানসম্পন্ন পণ্য কখনো উৎপাদন করতে পারবো না। অতএব মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে আমাকে নিশ্চয়ই কি করতে হবে, ভালো কাঁচামাল ক্রয় করতে হবে। ওকে, তারপরে সেটা হচ্ছে কি, যে সঠিক সময়ে পণ্য সরবরাহ করা। আচ্ছা, এখন আমি যদি কোনো সরবরাহকারীকে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সঠিক সময়ে পণ্যটা কি করতে হবে, উৎপাদন করতে হবে। কিংবা আমি যদি উৎপাদন না করে আমি যদি অন্য কারো কাছে পণ্য বিক্রি করতে চাই, হয় উৎপাদন করতে হবে, নতুবা অন্য কারো কাছ থেকে আমাকে কি করতে হবে, পণ্যটা ক্রয় করতে হবে। যেটাই করে না কেন, যে পণ্য উৎপাদন করি কিংবা পণ্য ক্রয় করে বিক্রয় করি,
যেটাই করি না কেন আমাকে সঠিক সময় যদি পণ্য সরবরাহ করতে হয় তাহলে সঠিক সময় আমাকে সেই পণ্যটাকে উৎপাদন কিংবা সঠিক সময় ক্রয় করতে হবে। ওকে, কারণ আমি যদি সঠিক সময়ে আমার এখানে পণ্যটা সংগ্রহ করতে না পারি তাহলে আমি নিশ্চয়ই সঠিক সময়ে অন্য কাউকে পণ্যটা সরবরাহ করতে পারবো না। এই কারণে ক্রয়ের গুরুত্বটা এখানে খুব বেশি। তারপর হচ্ছে কি ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। তো ন্যায্য মূল্যে পণ্য যদি সরবরাহ করতে হয় তাহলে আমার এখানে ক্রয়ের গুরুত্বটা কিভাবে হয়? দেখো, ন্যায্য মূল্যের পণ্য সরবরাহ মানে বোঝায় যে যেই মূল্যে একজন ক্রেতা পণ্য কিনে সন্তুষ্ট হন, হ্যাঁ, যেটার দাম যতটুকু হওয়া উচিত ঠিক ওই দামে যেন পণ্যটা কি করতে পারে, বিক্রি করতে পারে, এটা হচ্ছে কি ন্যায্য মূল্য। যেমন ধরেন আমরা একটা মার্কার এটা জানি দাম হচ্ছে ন্যায্য মূল্য 60 থেকে 70 টাকা। এখন কেউ যদি বলে এই মার্কারটা কিনতে আমার কাছ থেকে 200 টাকা নেবে, তাহলে নিশ্চয়ই এটি কি ন্যায্য মূল্য হবে না। এখন ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করতে হলে, পণ্য বিক্রয় করতে হলে তাহলে প্রথম কাজটা হচ্ছে কি এটা সংগ্রহ করতে হবে আমার ন্যায্য মূল্যে। হ্যাঁ, আমি হয় এটা উৎপাদন করবো কিংবা আমি অন্য কারো কাছ থেকে ক্রয় করবো, যেটাই করি না কেন আমাকে ন্যায্য মূল্যে সেটা ক্রয় করতে হবে। আমি যদি সঠিক দামে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারি তাহলে আমি আরেকজনের নিকট ন্যায্য মূল্যে সেটা কি করতে পারবো, বিক্রয় করতে পারবো। এই কারণে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের প্রধান শর্ত হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য ক্রয়। ওকে, তাহলে এখানেও কি ক্রয়ের গুরুত্বটা অনেক বেশি। তারপরে যেটা বলি যে মৌসুমী চাহিদা পূরণ। হ্যাঁ, মৌসুমী চাহিদা পূরণ যে বলতে যে রেখে বোঝায় সেটা হচ্ছে অনেক পণ্য আছে যাদের চাহিদা সারা বছর মোটামুটি থাকলেও বছরের কিছু কিছু সময় ব্যাপক হারে বেড়ে যায়। যেমন ধরো যে আমরা তো সারা বছরে পোশাক পরি, কিন্তু কিছু কিছু বিশেষ ধরনের পোশাক আছে যেটা আমরা শীতকালে বেশি পরি, যেমন সোয়েটার, জ্যাকেট বা কম্বল, এই ধরনের এগুলো সাধারণ বছরে মানুষ কেউ না কেউ ব্যবহার করে যাদের অসুস্থ থেকে বা কোনো না কোনো কারণে। কিন্তু এই সাধারণ কিন্তু সবাই সবসময় ব্যবহার করে না, কিন্তু শীতকালে এটার ব্যবহারটা কি সবচেয়ে বেশি বেড়ে যায়। এই কারণে যখন নাকি মৌসুমী চাহিদা তোমাকে পূরণ করতে হবে, কিংবা কৃষিকাজের জন্য আমরা যদি বলি যে সার, ফসফেট বা অন্য কৃষি উপকরণ, এটা কিন্তু সারা বছর লাগে না। যখন নাকি গরু চাষ হয় তখন কিন্তু বেশি অধিক পরিমাণে সার, ফসফেট বা কৃষি যন্ত্রপাতির বা উপকরণ সময় ব্যাপক চাহিদা বেড়ে যায়। তাহলে এইগুলা করতে হলে তোমাকে কি করতে হবে? ন্যায্য মূল্যে সঠিক সময় সেটা কি করতে হবে, কাঁচামাল সংগ্রহ করে রাখতে হবে, সঠিক সময় উৎপাদন করতে হবে। হ্যাঁ, উৎপাদন করে সেটাকে কি করতে হবে, গুদামজাত করতে হবে। তাহলে কি মৌসুমী চাহিদাগুলোকে কি করে যায়, হ্যাঁ, মেটানো যায়। তাছাড়া আবার অন্যদিকে আছে সেটা হচ্ছে কি যে কিছু কিছু পণ্য আছে এক সময় উৎপাদন হয় কিন্তু সারা বছর কি করতে হয়, বিক্রি করতে হয় বা বিক্রি করা যায়। যেমন আলু, তারপর হচ্ছে আর কিছু শীতকালীন সবজি, পেঁয়াজ, এগুলো কি করতে হবে যে সারা বছর বিক্রি করতে হলে বা মৌসুমী চাহিদা পূরণ করতে হলে সেটা কি করতে হবে, সঠিক সময়ে সঠিকভাবে ক্রয় করতে হবে। তারপর আছে দেখি পণ্য মূল্য স্থিতিশীল রাখা। হ্যাঁ, পণ্যের মূল্য স্থিতিশীল, চাহিদা ও যোগানের নিয়মিত সরবরাহের উপর পণ্য মূল্যের কি স্থিতিশীলতা নির্ভর করে। হ্যাঁ, আমি শুধু উৎপাদন করলাম, আমি বিক্রি করতে পারলাম না বা বিক্রেতা যদি না থাকে তাহলে কি হয়ে যাবে, সেটা দাম অনেক কমে যাবে। আবার আমার অনেক চাহিদা আছে, অনেক কাস্টমার চাচ্ছে কিন্তু আমি উৎপাদন করতে পারছি না বা উৎপাদন করা যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই কি দামটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে যে দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখার ক্ষেত্রেও সঠিক সময়ে সঠিকভাবে ক্রয়ে নিয়মিত ধারাবাহিকতা ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে কি ভোক্তার সন্তুষ্টি অর্জন। পণ্য সংগ্রহকরণ, পণ্য উৎপাদন এবং পণ্য বিপণনের মূল লক্ষ্যই থাকে কি ভোক্তার সন্তুষ্টি অর্জন করা। অর্থাৎ বাজারজাতকরণ কার্যাবলী থেকে শুরু করে ব্যবসায়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি যে ভোক্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুনাফা করা। তো এখানে যদি একজন ব্যবসায়ী সঠিকভাবে সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে সঠিক পণ্যটা ক্রয় করতে না পারে, সে নিশ্চয়ই তার কাস্টমারকে সঠিকভাবে কি সঠিক মূল্য, সঠিক পণ্য সরবরাহ করতে পারবে না, তার ভোক্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। এই কারণে ক্রয়ের গুরুত্ব অনেক বেশি, যে ভোক্তার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রেও ক্রয়ের গুরুত্ব অনেক। আচ্ছা, তাহলে আমরা ক্রয়ের গুরুত্বটা মোটামুটি আলোচনা করে দিলাম, তোমরা বাসায় একটু ভালো করে দেখবা। আমি এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি ক্রয়ের শ্রেণীবিভাগ।
আচ্ছা, ক্রয়ের শ্রেণী অর্থাৎ কত ধরনের ক্রয় হতে পারে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ক্রয় কত ধরনের হতে পারে। উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা পুনঃ বিক্রয়ের জন্য ক্রয় করা হতে পারে, আবার ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় করা হতে পারে, বিভিন্ন উদ্দেশ্যে ক্রয় হতে পারে। এর জন্য আমরা ক্রয়টাকে প্রধানত আমরা সাধারণ 3টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে কি যে উৎপাদনকারী কর্তৃক ক্রয়। উৎপাদনকারী কর্তৃক ক্রয় অর্থাৎ যারা শিল্প মালিক, হ্যাঁ, যারা কি করে থাকে যে শিল্পে ব্যবহার করে, কারখানায় ব্যবহার করে তারা কাঁচামাল বা অন্য কিছু ক্রয় করে পরবর্তী নতুন পণ্য উৎপাদন করে থাকে। তারা কিভাবে ক্রয় করে থাকে? সাধারণত তারা কাঁচামাল ক্রয় করে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে একজন শিল্প ব্যবসায়ী বা উৎপাদনকারী বা উৎপাদকগণ কাঁচামাল গুলোকে যে জায়গায় সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়, হ্যাঁ, যে সব ধরনের কারখানার কাঁচামাল সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না। কিছু কিছু এক এক ধরনের শিল্পের কাঁচামাল এক এক জায়গায় ভালোভাবে পাওয়া যায়, বেশি বেশি উৎপন্ন হয়। তো ব্যবসায়িকগণ যেটা করে থাকেন, ব্যবসায়িক পণ্য ক্রয় যেটাকে যখন করে থাকেন, তখন তারা বিশেষত ওই সমস্ত জায়গা থেকে সঠিক পণ্যগুলা সঠিক সময়ে যাতে কি করতে পারে, ক্রয় করে সরবরাহ থাকতে পারে, এই উদ্দেশ্যে তারা ক্রয় করে থাকেন। অর্থাৎ তারা পুনঃ ব্যবহার করার উদ্দেশ্যে কাঁচামাল গুলা কি করে থাকে, সংগ্রহ করে থাকে। এই ধরনের ক্রয়কে সাধারণত বলা হয় ব্যবসায়িক ক্রয় কিংবা উৎপাদনকারী কর্তৃক ক্রয়। তো তারপরে যেটা বললাম আমরা যে মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কি মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। এটা হচ্ছে কি যে এরা আসলে মিডলম্যান, একটা পক্ষ বা ব্যবসায়ী যারা উৎপাদন পণ্য সামগ্রী উৎপাদন করে থাকেন, আরেকটা পক্ষ হচ্ছে কি আমরা যারা আম জনতা, আমরা সাধারণ ক্রেতা, আমরা কি করে পণ্য ভোগ করে থাকি। এখন আমরা সাধারণত কি করি না যে উৎপাদনকারী নিকট থেকে পণ্য ক্রয় করতে পারি না। সাধারণত আমরা কি করে থাকি যে পাশের দোকান থেকে পণ্য করে থাকি। তো এখানে মধ্যস্থ ব্যবসায়ী যারা তারা করে থাকে কি যে উৎপাদনকারী নিকট থেকে পণ্যগুলো ক্রয় করে সেটা তারা ব্যবসায়ীদের নিকটও বিক্রি করতে পারে, আবার খুচরা কারবারি কিংবা ভোক্তাদের নিকট সরাসরি কি করতে পারে, বিক্রি করতে পারে। এখন দেখবো বাজারে আমরা যখন কিনে যাই, যে সাধারণত কাঁচা বাজারে যখন দিকে আমাদের নরসিংদীর বড় সবজি বাজারগুলোতে যখন দেখি যে যারা কৃষক তারা কি করে থাকেন যে বিভিন্ন সবজি একসাথে করে নিয়ে আসে, বাজারে নিয়ে আসে। তো সেখান থেকে পাইকাররা এগুলো কিনে নিয়ে যায়। এই পাইকাররা কিনে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সেগুলো চালান করে দেয়। যেমন কারণ বাজারে নিয়ে যায়, সিলেট নেয়, চিটাগাং নেয়, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। তো তারা একসঙ্গে নিয়ে কি করে, তো তারা হচ্ছে কি একটা মধ্যস্থ ব্যবসায়ী। তারা কৃষকের কাছ থেকে পণ্যটা ক্রয় করে তারা কারণ বাজারে আড়তে নিয়ে আড়তদের নিকট কি করে বিক্রি করে দেয়। হ্যাঁ, আবার কিছু কিছু কারবারিয়া মধ্যস্থ ব্যবসায়ী আছেন যারা এখানে উৎপাদনকারী নিকট থেকে বিক্রি করে সরাসরি তাদেরকে আবার ভোক্তার নিকটও বিক্রি করে থাকেন। যেমন আবার আমাদের বাজারের অলিগলি যে এলাকার ভিতরে যে বাজারের মধ্যে যে কাঁচামাল যারা বিক্রি করে থাকেন, তারা কি করে, তারা ওই বড় পাইকারি মার্কেট থেকে যেখানে উৎপাদনকারীরা বিক্রি করে সেখান থেকে নিয়ে আসেন, নিয়ে এসে এলাকায় এলাকায় ছোট ছোট দোকানের মধ্যে সেটা আবার কি ভোক্তাদের নিকটে বিক্রি করে থাকেন। এখন মধ্যস্থ ব্যবসায়ীরা কি আসলে ক্রয় করে থাকেন উৎপাদনকারী নিকট থেকে, তারা বিক্রি করে থাকেন পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে তারা ক্রয় করেন, তাদের কাছে বিক্রি করেন, যারা শিল্পে ব্যবহার করবে তাদের কাছে বিক্রি করতে পারেন। আবার কিছু কিছু মধ্যস্থ সরাসরি খুচরা অর্থাৎ ভোক্তাদের নিকটও বিক্রি করতে পারেন। তো এই যে সমস্ত লোক ব্যক্তিবর্গ যে সরাসরি উৎপাদন নিকট থেকে ক্রয় করে নতুন কোন উৎপাদনকারী কিংবা
কোনো ব্যবসায়ী কিংবা ভোক্তা নিকট বিক্রি করে থাকে, এই সমস্ত লোকদেরকে বলা হচ্ছে কি মধ্যস্থ কারী, অর্থাৎ মাঝখানে তারা ব্যবসাটা করে থাকে। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কি ভোক্তা কর্তৃক ক্রয়। ভোক্তা কর্তৃক ক্রয় অর্থাৎ যারা ভোগ করবে, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যখন আমরা কোনো কিছু ক্রয় করে থাকি তখন সেটা হচ্ছে কি ভোক্তা কর্তৃক ক্রয় বলা হয়। আমরা সাধারণত ক্রয় করে থাকি কিসের জন্য? যে ভোগ করার জন্য। আমরা এই ভোগ করার জন্য বলতে আমরা নিজেরা কোনো পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে নয়, কিংবা কোনো উৎপাদনের পরবর্তী কোনো উৎপাদন কার্যে ব্যবহারের উদ্দেশ্যে নয়, অর্থাৎ কোনো বিক্রয় না করে, কোনো শিল্পে ব্যবহার না করে, শুধুমাত্র নিজস্ব কিংবা নিজের কিংবা পরিবারের ব্যবহারের জন্য যারা ক্রয় করে থাকেন তাদেরকে বলা হয় কি ভোক্তা। এবং এই সমস্ত ক্রয়কে বলা হচ্ছে ভোক্তা কর্তৃক ক্রয়। তো ক্রয়ের শ্রেণী বিভাগে আমরা সাধারণত দেখলাম যে সাধারণত এই 3 ধরনের ক্রয় সংগঠিত হয়ে থাকে। তোমরা বইটা একটু ভালো করে দেখবা। আমি পরবর্তী টপিকে যাওয়ার আগে তোমরা একটু ভালো করে দেখবা, কোনো সমস্যা হলে আমাকে বলবা। ওকে, আচ্ছা, এরপর যে আমরা পণ্যের শ্রেণী বিভাগ দেখলাম, আমরা শিখলাম পরবর্তী যে টপিকে যেটা দেখা যাচ্ছে পণ্য ক্রয়ের কিছু সমস্যা রয়েছে। পণ্য ক্রয়ের সমস্যাগুলি তোমরা বাসায় এই টপিকটা দেখবা, খুব বেশি সমস্যা হবে না আশা করি। আমি যেটা এখন তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে কি পণ্য ক্রয়ের পদ্ধতি, অর্থাৎ কিভাবে পণ্য ক্রয় করা যায়। পণ্য ক্রয়ের পদ্ধতি। আচ্ছা, পণ্য ক্রয় যে কোনো প্রতিষ্ঠানের কি করতে পারে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা অলরেডি জানি। সঠিক সময়ে সঠিক পণ্য, সঠিক দামে, সঠিক সময়ে সঠিক দামে সঠিক পণ্যটি ক্রয় করা যে কোনো ধরনের ব্যবসায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা নাকি আমরা একটা কথা আছে যে ক্রয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে বলা হয় যে বিক্রয়ের অর্ধেক কাজ ক্রয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। অর্থাৎ যারা নাকি দেখে শুনে ভালো পণ্যটা সঠিক দামে সঠিক সময় ক্রয় করতে পারে, তারা কি বিক্রয় করতে গেলে তাদেরকে খুব একটা ব্যয় পোহাতে হয় না। আমরা সাধারণত দেখি বাজারে কিনতে গেলে, আমরা কোনো কিছু কাপড় কিনতে গেলে দেখি কোনো ছেঁড়া টেরা আছে কিনা, রং চলে যাবে কিনা, কিংবা সাইজ ঠিক আছে কিনা, সবকিছু দেখে নিয়ে আসতে চাই। দেখা যাবে যে একই ধরনের পণ্য দুই দোকানে থাকলেও যেটা সাইজ, রং কিংবা ওজন সবকিছু ঠিক থাকবে, আমরা কিন্তু ওই পণ্যটাকে নিয়ে আসতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় যদি কেনার সময় যে বিক্রেতা সে যদি কেনার সময় এই জিনিসগুলো দেখে নিয়ে আসে, কোনো সমস্যা আছে কিনা বা সবকিছু দেখে কিনতে পারে, তাহলে বিক্রি করার সময় সে কিন্তু বুক খুলিয়ে বলতে পারে আমার পণ্যে কোনো ধরনের সমস্যা নেই। তো এই জন্যই বলা হয় যে বিক্রয়ের অর্ধেক কাজ সম্পন্ন হয় কোথায়? ক্রয়ের মধ্যে। এই জন্য ক্রয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখি যে কোন পণ্যটা কতভাবে ক্রয় করতে পারে। প্রথম যেটা আমরা সবসময় অনেকদিন যাবত ব্যবহৃত হয়ে আছে সেটা হচ্ছে কি পরিদর্শনের মাধ্যমে ক্রয়। পরিদর্শনের মাধ্যমে ক্রয় বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কি যে যখন কোন ক্রেতা কোন একটা পণ্য ক্রয় করতে হলে যে স্থানে পণ্যটা পাওয়া যাবে সেই স্থানে নিজের সরাসরি গিয়ে উপস্থিত হয়ে নিজের চোখে নিজের হাতে দেখে নিজের হাতে বেছে ভালো পণ্যটা ক্রয় করা, সেটাকে বলা হচ্ছে কি পরিদর্শনের মাধ্যমে। আমাদের দেশে সাধারণত
সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি প্রচলিত এই পদ্ধতিটা হচ্ছে কি পরিদর্শনের মাধ্যমে ক্রয়, যাতে করে কোন ধরনের সমস্যা না পড়তে হয়। বিশেষ করে কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ছোটখাটো ব্যবসার প্রতিষ্ঠান কিংবা যখন ছোট এরিয়ার মধ্যে যারা প্রতিষ্ঠা করে থাকে, অর্থাৎ আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হচ্ছে কি নমুনা সংগ্রহের মাধ্যমে ক্রয়। এটা হচ্ছে কি যে সকল পণ্য পরীক্ষা করা হয় না এখানে। সকল পণ্য পরীক্ষা না করে কিংবা সশরীরে না গিয়ে সাধারণত ক্রেতা, এটা ব্যক্তিগত উদ্দেশ্যে হোক বা যে উদ্দেশ্যে হোক না কেন, যারা বিক্রি করবে যেখানে পণ্যটা কাঁচামালটা পাওয়া যাবে সেখান থেকে কিছু পণ্য নিয়ে আসা, যে দু একটা পণ্যকে নিয়ে এসে সেটাকে দেখা, চেক করে দেখা যায় এটা আমার জন্য চলবে কিনা। তখন এই পণ্যটা যদি তার পছন্দ হয়ে থাকে তখন বলে যে আমাকে যে স্যাম্পলটা পাঠাইলেন, যে নমুনাটা পাঠাইলেন, ঠিক এই ধরনের এই মাপের পণ্য আমাকে আপনি আরো দিবেন। এই ক্ষেত্রে হয় কি যে বিশেষ করে শিল্প মালিকগণ তারা যেমন কি হিউজ পরিমাণ পণ্য দ্রব্য ক্রয় করে থাকেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে সব জায়গায় সব সময় যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে এখন আধুনিক যুগে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি যে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে পণ্যের ঝুঁকি সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে। তো সেখান থেকে যারা ক্রেতা তারা বলে যে আপনার পণ্য সম্পর্কে আমি কিনতে চাই, জানতে চাই, এখন আপনার একটা স্যাম্পল আমি দেখতে চাই, যে আপনার পণ্যের একটা স্যাম্পল বা যে কোনো একটা পণ্য আপনি যে পণ্যগুলো বিক্রি করছেন, যে একটা পণ্য আপনি আমাকে পাঠান, সেই পণ্যটা আমি দেখবো। যদি দেখে আমার মনে হয় যে পণ্যটা আমার পছন্দ হয়েছে, তাহলে আমি বিস্তারিত ব্যাপক আকারে কেনার জন্য বা বেশি কেনার জন্য আমি অর্ডার দেবো। তো যে কোনো ভাবে হোক নমুনা সংগ্রহের মাধ্যমে, অর্থাৎ সকল পণ্য চেক না করে সেখানে না গিয়ে যে কোনো একটা পণ্যকে দেখবে, পাঠাবে, পরবর্তীতে এটা যদি পছন্দ হয়ে থাকে তারপর এইটার মতো করে অন্যান্য পণ্য করে অর্ডার সরবরাহ করবে। এটা হচ্ছে কি যে নমুনা সংগ্রহের মাধ্যমে করে। বর্তমানে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, কারণ দিন যত সহজ হচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, আর এই পুরাতন পদ্ধতি থেকে দিনে দিনে এই পদ্ধতি ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরে যেটা বাকি সেটা হচ্ছে কি যে পণ্য বিবরণীর মাধ্যমে ক্রয়। আচ্ছা, এইটা কি জিনিস? এটা হচ্ছে কি যে কিছু কিছু পণ্য সম্পর্কে মানুষের ধারণা হয়ে গেছে, কিছু কিছু কোম্পানি সম্পর্কে মানুষের ধারণা হয়ে গেছে, তাদের কোম্পানির কোনো আমরা কি করতে পারি, প্রোডাক্ট আমরা ক্রয় করতে পারি, তাদের কোনো সমস্যা নেই, তাদের এটা দেখে নিতে হবে, পণ্য স্যাম্পল দেখতে হবে, এবং কোনো কিছুই নাই। আমরা জাস্ট ওই পণ্য সম্পর্কে আমরা কিছু জিনিস দেখে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে কি, যেমন ধর ইলেকট্রনিক্স পণ্য, টিভি, ফ্রিজ, মোবাইল, ঘড়ি, এসবের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই কি বলি না স্যাম্পল দেন, আমাকে দেখায় নেই, সেই সব ক্ষেত্রে সেগুলো হয় না। এইগুলোর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে ক্যাটালগ দেখে, হ্যাঁ এটা একটা মোবাইল কিনতে গেলে দেখি যে মোবাইল খুলে আমার ভিতরে দেখা, এরকম কিন্তু সাধারণত হয় না। আমরা দেখতে চাই যে এটা ক্যাটালগ লেখা থাকে, এটা কি কনফিগারেশন কি কি আছে, এই মোবাইলে কি ক্যামেরা কি, তারপরে কি, তারপরে এটার যাবতীয় জিনিসপত্র যেগুলো, ক্যামেরা বলো, সাইজ কত, স্ক্রিন কত, তারপরে হচ্ছে কি স্পিকার কত, ব্যাটারি কত,
হ্যাঁ, এটা হার্ড ডিস্ক কত, র্যাম কত, এই সমস্ত বিষয়। এটা মোবাইলের ক্ষেত্রে হতে পারে, কম্পিউটারের ক্ষেত্রে হতে পারে, কিংবা আমরা ফ্রিজের ক্ষেত্রে দেখতে পারি যে কত সেফটি, কত লিটার, হ্যাঁ, কত সাইজ, কত কি, ওয়ারেন্টি গ্যারান্টি সমস্ত কি, হ্যাঁ, এটা একটা ক্যাটালগ থাকবে, সেখানে দেখবে, দেখে সম্পর্কে এখান থেকে যেটা পছন্দ হবে ওই সম্পর্কে আমরা এই পণ্যটা নিয়ে নিই। সেক্ষেত্রে আমরা পণ্য ব্যবহার করে বা স্যাম্প পছন্দ হওয়া কিংবা সরাসরি পরিদর্শনের ক্ষেত্রে হতে পারে, সেই পরিদর্শন নাও হতে পারে। তো এই যে পণ্য সম্পর্কিত ক্যাটালগ কিংবা কনফিগারেশন লিস্ট, তাদের পণ্য সম্পর্কে বিস্তারিত লেখা থাকে, ওগুলা দেখেই আমরা যখন পণ্য সম্পর্কে সিলেক্ট করে ক্রয় করে থাকি, সেটাকে বলা হচ্ছে কি বিবরণীর মাধ্যমে ক্রয়। আরেকটা হচ্ছে কি যে সর্বশেষ, সেটা হচ্ছে আরেকটা পদ্ধতি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি গ্রেডিং এর মাধ্যমে ক্রয়। গ্রেডিং এর মাধ্যমে ক্রয়, এটা হচ্ছে কি যে আমরা আসলে প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা, তারপরে হচ্ছে কি পণ্যের ধরনের উপর ভিত্তি করে এক একটা পণ্যকে এক একটা গ্রেড দিয়ে থাকি। যেমন ধরো আমরা বিশেষ করে যারা নাকি শিল্প মালিক, শিল্প পণ্য ক্রয় করার ক্ষেত্রে বলা হয় যে ধরো যে কি বলবো, যে কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে ধরো শিশুদের জন্য খাদ্য উৎপাদন করা হবে, সেক্ষেত্রে বলা হয় যে শিশু খাদ্য হচ্ছে এক গ্রেড। তারপরে যদি বলা হয় যে কি বড়দের জন্য খাদ্য উৎপাদন করা হবে, সেটাকে বলা হয় যে বি গ্রেড। যদি ওষুধ উৎপাদন তৈরি করা হবে, সেটাকে বলা হবে সি গ্রেড। অর্থাৎ পণ্যের ধরন অনুযায়ী, পণ্যের প্রয়োজন অনুযায়ী যখন নাকি কোনো শিল্প মালিক কিংবা ক্রেতাগণ এটাকে গ্রেডিং সিস্টেম করে থাকে, ওটাকে বলা হচ্ছে কি গ্রেডিং এর মাধ্যমে। এটা আসলে হচ্ছে কি আধুনিক বিশ্বে বর্তমানে বড় বড় শিল্প মালিকগণ এই সাধারণত এই গ্রেডিং সিস্টেম ব্যবহার করে আসছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পণ্য ক্রয়ের পদ্ধতি সম্পর্কে তোমরা, আমি আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমরা আলোচনা করবে, বাসায় পড়াশোনা করবে, যদি সমস্যা থেকে আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ আমার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের মতো তাহলে যে আজকে যে বিষয়গুলো পড়ানো হলো, তোমরা বাসায় একটু ভালো করে পড়বে, ভালো করে দেখবে, যদি কোনো সমস্যা থেকে আমাদেরকে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। পরবর্তী যে টপিকগুলো সেটা আস্তে আস্তে আমি পরবর্তী ক্লাসে আবার নিয়ে নেবো। তোমরা সে পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে তোমরা ভালো করে পড়বা, ইনশাল্লাহ আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে পর্যন্ত ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো, আসলে করে পড়াশোনা করো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।